লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াত ইসলামীর এক নেতাসহ ২ জনের নামে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ব্যবসায়ী সোহেল রানাকে। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারিয়াম প্রেসের অধিকারী। গতকাল বিকেলে শহরের পুরনো আদালত রোডের মারিয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ৬টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোন সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অপর আসামি হলেন সৌরভ হোসেন ওরফে শরীফ, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহানের ছেলে ও ওয়ার্ড জামাত ইসলামীর সেক্রেটারি। পুলিশ জানিয়েছে, সৌরভ হোসেন ৬টি ভোটের সিল তৈরির জন্য ব্যবসায়ী সোহেল রানার দোকানে অর্ডার দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সৌরভ হোসেনের সঙ্গে জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর ৩ সদর আসনের প্রার্থীর একাধিক ছবি রয়েছে। এসব ছবি জব্দ ও আলামতের সূত্র ধরে সিল তৈরির পেছনে উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করেনি। ঘটনার পর থেকে সৌরভ হোসেন শরীফ মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তবে লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ বলেন, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেনকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে। এ বিষয়ে পৌর জামাতের আমির আবুল ফারা নিশান বলেন, মামলা হওয়ার পর আমরা জানতে পারি মামলার ২ নম্বর আসামি আমাদের দলের পৌর ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কর্মী। এরপরই আমরা তাকে দল থেকে বহিষ্কার করি এবং অধিকতর তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করি। সে কেন এমন করলো, বিষয়টি যদি সত্যি হয় তাহলে আমরা প্রশাসনকে বলবো যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গত মঙ্গলবার রাত 8:30টার দিকে লক্ষ্মীপুর ৩ আসনের ধানেশীষের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সংবাদ সম্মেলন করেন। নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যানি বলেন, সিল সহ সোহেল রানার নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জামায়াতের কর্মী বলে জানতে পেরেছি। হয়তো তার পদবিও রয়েছে। একটি কম্পিউটার সহ ৬টি সিল জব্দ করা হয়েছে। সিলগুলো যিনি বা যারা বানিয়েছেন নিশ্চয়ই এর পেছনে অনেক কলকবজা রয়েছে। একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। অ্যানি বলেন, সিল বানানোর পেছনে কোনো প্রার্থীর বা কোনো রাজনৈতিক দলের নেতার ইন্ধন রয়েছে কিনা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্রে জাল ভোট ও জালিয়াতি বন্ধের ব্যবস্থা নিতে হবে। বিএনপি সংবাদ সম্মেলনের পর একই দিন রাত 10টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে লক্ষ্মীপুর ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী রেজাউল করিম বলেন, ভোটের সিল সহ গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে জামায়াতকে জড়িয়ে বিএনপি মিথ্যাচার করছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জব্দ হওয়া সিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় দুটি দিককে প্রাথমিকভাবে সামনে রেখে তদন্ত চলছে। প্রথমত, এসব সিল ভোটারদের প্রশিক্ষণ বা মহড়ার কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচনের দিন ব্যালট পেপারে সিল মারার মাধ্যমে ভোট কারচুপি বা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। ভোটের ময়দান যখন সরগরম, ঠিক তখনই লক্ষ্মীপুরের একটি ছোট্ট প্রিন্টিং প্রেসে চলছিল এক গোপন কারসাজি। সাধারণ কোনো লিফলেট বা পোস্টার নয়, সেখানে অত্যন্ত গোপনে তৈরি করা হচ্ছিল হুবহু আসল সিলের মতো ভোটের সিল। লক্ষ্য জাতীয় নির্বাচনকে প্রভাবিত করা। গোপন খবর পেয়ে পুলিশ যখন লক্ষ্মীপুরের সেই দোকানে হানা দিল, তখন বেরিয়ে এলো থলের বিড়াল। জব্দ হয় 16 ঘরের 6টি জাল ভোটের সিল। এই সিল কাণ্ডের নেপথ্যে উঠে আসে এক জামাত নেতার নাম, অর্থাৎ গভীর ষড়যন্ত্রের এই জাল বিছিয়েছিলেন সেই জামাত নেতা। সিল পাওয়া গেছে, অনুমোদিত সিল, যেটা ওনার কাছে থাকার কথা। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন ব্যবস্থা হয়েছে, নিয়মিত মামলা দায়ের করা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তদন্তে জানা যায়, এই জাল সিল তৈরির মূল কারিগর লক্ষ্মীপুর পৌর জামাতের ৪ নং ওয়ার্ড সেক্রেটারি সৌরভ হোসেন শরীফ। তিনি আধুনিক অফসেট এর মালিক হয়েও মারিয়াম প্রিন্টার্সের সোহেল রানাকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজের মাধ্যমে এই অবৈধ সিল তৈরির নির্দেশ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল জাল ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভরা। তবে এই ভয়েস মেসেজই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। পুলিশ হাতে নাতে সোহেলকে গ্রেপ্তার করলেও মাস্টারমাইন্ড শরীফ এখন লাপাত্তা। সিল পাওয়া গেছে। আমার পাইকারে সবসময় অর্ডার দেয়। উনি হোয়াটসঅ্যাপে অর্ডার দিছে যে আগামীকালকে দিতে হবে, শুক্রবার অর্ডার দিছে আর কি, যে আগামীকালকে আমার 5টা সিল দিতে হবে। নির্বাচনের সিল ভাবে বলছে বয়সে গতকালকে নেওয়ার জন্য বলছিল যে কই আছেন, আসেন দোকানে। আমি কই নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে আয়। তো শেষে বাচ্চাটিকে চাইয়েন, আমরা আইতেছি, ঠিক আছে, পরে আর আসেন। ঘটনাটি জানাজানি হতেই শুরু হয় রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। ধানের শীষের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি একে পরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যা দিলেও দায় এড়াতে শরীফকে তড়িঘড়ি করে বহিষ্কার করেছে জামাত। বর্তমানে পলাতক নেতার খোঁজে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। দিল্লি না ঢাকা? যারা জামাতের নেতাকর্মী আছেন একটু উত্তর দিবেন। আমার ধারণা অধিকাংশ মানুষ লিখবেন ঢাকা ঢাকা, কিন্তু দিল্লিকে ছাড়া কি ঢাকা হয়? না,
দিল্লিকে ছাড়া ঢাকা হয় না, কারণ ঢাকার 3 পাশ ঘিরে, অর্থাৎ বাংলাদেশের 3 পাশে যখন ভারতেরই বসবাস, সো ভারতকে ডিঙিয়ে বাংলাদেশ ভালো থাকতে পারবে না, আবার বাংলাদেশকে চোখ রাঙিয়ে ভারতও ভালো থাকতে পারবে না। আপনি নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন হঠাৎ করে কেন জামাতের আমির ডাক্তার শফিক সাহেব তিনি এই ঘোষণা দিলেন যে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে। আলোচনাটা মাঝখানে একটু রসালো হয়েছিল যখন আমরা শুনলাম যে জামাত আমির যখন তিনি অসুস্থ ছিলেন তখন ভারতের 2 কূটনীতিক তার সাথে দেখা করেছেন, এমনকি বিষয়টা গোপনীয় রাখার জন্য এখানে একটা কথাবার্তা হয়েছিল। সো স্পষ্ট জিনিস কেন গোপনীয় হবে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা মাঝখানে ছিল। এখন বিএনপিও ভারতের সাথে সুসম্পর্ক চায়, আওয়ামী লীগও সুসম্পর্ক রেখেছে, তবে অতিরিক্ত ছিল যে বন্ধুত্বের জায়গাটা কেমন হবে, যে আমি তার সাথে বন্ধুত্ব করা উচিত যার কাছ থেকে আমার সম্মানের জায়গাটা অথবা আমার যেটা প্রাপ্য হইতে পারে, 100তে কোনোটা 95 বা ধরেন 98, কিন্তু 100তে আমি 20 নিব আর আমি 100 দিব, এইটার কারণে কিন্তু মানুষের পছন্দ না, মানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল। তো এর মাঝখানে আমরা বরাবরই জামাতের যে অবস্থান দেখছিলাম বা জামাতের যারা নেতাকর্মীরা আছে কথায় কথায় বা তাদের যে জোট আছেন দিল্লি না ঢাকা, তো সবাই বলে যে ঢাকা ঢাকা, কিন্তু এখন জামাতের শফিক ভাই তিনি যখন বলেন যে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, এখানে আপনার পররাষ্ট্র নীতি বুঝতে হবে। এখন আমরা যারা আমজনতা আছি ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, যেমন ফুটবলার লিওনেল মেসি অথবা রোনালদো অথবা আপনার পছন্দের যে কোনো খেলোয়াড়, তারা যখন বিদেশের মাটিতে বসে কোনো একটা ম্যাচ খেলে আমরা চা দোকানে বসে আরে ধুর বেটা, হ্যাঁ 5টা দেওয়ার কথা ছিল ডাইনে দিয়ে দিছি বামে, আমাদের মধ্যে মনে হয় যে আমরা মেসির গুরু এখানে চা দোকানে বসে বসে চা খাচ্ছে আর খেলা শিখাচ্ছে, ধুর বেটা খেলাটা কিটা খেললো, খেলতেই পারে না, আসে না আসে। ক্রিকেটারদের নিয়েও আমরা কিন্তু এই ধরনের আলোচনা করি, কিন্তু যিনি মাঠে খেলেন, যিনি চেয়ারে বসেন তার বিষয়টা আলাদা। আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি, আমাদের এখন এই মুহূর্তে যে ধর্ম উপদেষ্টা আছে খালেদ ভাই, হেফাজত ইসলামের সম্ভবত তিনি, কয়েক মাস আগে মদের লাইসেন্স দেওয়া নিয়ে তিনি একটা কথা বলছিলেন যে আপনি যদি 20-12 হজ করে আসেন, আপনি যত বড় ধর্মমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, যত 5 ওয়াক্ত নামাজি পরহেজগার, কিন্তু আপনি যখন এই চেয়ারে বসবেন আপনাকে মদের লাইসেন্স দিতে হবে। এই মদ বেচা বা বাংলাদেশে মদ যে আসতেছে এগুলোর থেকে যে টাকা বের হয় ওই টাকাই আপনার আবার মসজিদের জন্য ফান্ড হিসাবে যায়, কারণ এটা থেকে ট্যাক্স আসে, রাজস্ব আসে। তো আমার এই কথাগুলো বলার মেইন কারণ যেটা হচ্ছে, আমরা যারা আমজনতা আছি, সাপোর্টার আছি বা দলগুলোকে সাপোর্ট করি, হ্যাঁ, তো আমরা যতটা সোজা মনে করি বা আমরা মনে করি যে ভারত বাদ দিয়ে বাংলাদেশ আমরা এই করে ফেলবো, অথবা যে কোনো একটা দেশের সাথে, বিশেষ করে যখন আপনার প্রতিবেশী, আপনি চাইলেই বদলাই দিতে পারবেন না, তাই না? এটা তো কোনো ফ্ল্যাট না যে এমন একটা জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে ফেললাম, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকে আপনাকে হজম করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তবে ওই যে ভিডিও প্রথমে বললাম, সম্পর্কের মানে এমন না আমি খালি দেবো ভাই আর তুমি খালি নিবা, বর্ডারে মানুষ মারবে আর আমরা বলবো যে আমাদের তারা গরু সুর, এই বিষয়গুলো নিয়ে আমাদের অলওয়েজ আপত্তি। যারা আমার ভিডিও দেখেন, আমি সবসময় এই নীতিটারই বিরোধিতা করি যে প্রতিবেশী আমরা ভালো সম্পর্ক তৈরি করবো, আমরা সব ঠিক আছে, কিন্তু সীমান্তে যদি কোনো হত্যাকাণ্ড হয় সেটার বিরুদ্ধে বাংলাদেশকে কথা বলতে হবে। আমাদের যারা রাজনৈতিক ক্ষমতা থাকবেন তাদেরকে এটার জবাবদিহিতা চাইতে হবে ভারতের কাছে, যে কেন ভারতের সাথে সুসম্পর্ক, এখানে চেয়ারে যেই বসবে, এবার এনসিপির যদি নাহিদ ইসলামও বসে 3 দিন পরে সেও ভারতকে বলতে হবে যে দাদা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কারণ আমরা বুঝতে হবে যে সবকিছু মিলাইয়া ভারত বাংলাদেশ একটা রেজিমের মধ্যে এমন সিস্টেমে কানেক্টেড যে ভারত যদি বাংলাদেশকে গণার বাহিনী নেয় তাহলে ভারতও শান্ত হবে, আবার বাংলাদেশ যদি ভারতকে গণার বাহিনী নেয় তাহলে বাংলাদেশ টিকবে না। সো এখানে এভরি পলিটিশিয়ান তারা আসলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর জামাত ইসলামের কাছ থেকে, যেহেতু ভারতের একটা জামাত ফোবিয়া আছে, জামাত নিয়ে ভীতি আছে, ভারত এখনো মনে করে যে জনাব তারেক রহমান তিনি যদি দেশ নেতা হন তাহলে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা আরো পজিটিভ হবে। এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর চিঠিতে লিখছিলেন। তো সেই জায়গায় ভারতের একটা মৌন, গৌণ না হোক মৌন, মানে অল্প পরিমাণ ভালো লাগা কিন্তু থাকতে হবে, যেখানে ক্ষমতায় কে বসতেছে, বিকজ ইন্টারন্যাশনাল এখানে খেলা চলে। তো সেই জায়গা থেকে জামাত যেটা ভারতকে মেকশিওর করতে চাচ্ছে যে জামাত নিয়ে, যে জামাত ক্ষমতায় আসলে রিস্ক বা প্লাস মাইনাস যে চিন্তা ভাবনা এগুলা ভুল, জামাত ক্ষমতায় আসলেও কোনো রকম নেগেটিভ কিছু হবে না। ভালো থাক।